আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একটু বলো। স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা তাহলে শব্দ তরঙ্গ করব, সাউন্ড ওয়েভস, ঠিক আছে? সাউন্ড স্যার ট্রান্সভার্স স্যার। না, সাউন্ড ওয়েভ হচ্ছে লঞ্জিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মানে নিয়মটা কি? এরা কোন দিকে যায়? এদের ভাইব্রেশন ইজ ভাইব্রেশন অফ পার্টিকলস perpendicular sorry in the direction of motion of wave occurs in the direction of motion of wave of wave। এখানে কি হচ্ছে, কণাগুলির যে মাধ্যমের কণাগুলির কম্পন তরঙ্গের তরঙ্গের প্রসারণের দিকে হয়। দিকে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ। সাউন্ড ওয়েভ হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ। এই জন্য সাউন্ড ওয়েভের মধ্যে তোমরা পোলারাইজেশন দেখতে পারো না, সমবর্তন দেখতে পারো না, কারণ পার্টিকেলস গুলো কোন দিকে ভাইব্রেট করছে যখন সাউন্ড ওয়েভ প্রপাগেট করছে? যেদিকে ওয়েভটা যাচ্ছে সেই বরাবর ভাইব্রেট করছে। তার মানে ধরো এইখানটায় যদি আমার পার্টিকেলস থাকে, সে আমার এই দিকে যাবে আর এই দিকে যাবে, এরম ভাবে ভাইব্রেট করবে। আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে কিরকম হয়? যখন একটা পার্টিকেলস গুলো যেদিকে তরঙ্গটা যাচ্ছে তার পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে, উপরের দিকে আর নিচের দিকে হয়। কিন্তু এই লঞ্জিটিউডিনাল ওয়েভে হয় কি, পার্টিকেলস গুলো লেফট রাইটে, মানে যেদিকে ধরো তরঙ্গটা আমার এইদিকে যাচ্ছে, ডাইরেকশন অফ ওয়েভ, এইদিকে ধরো তরঙ্গটা যাচ্ছে বা তরঙ্গের অভিমুখ, সেক্ষেত্রে আমার ভাইব্রেশনটা এই বরাবর হচ্ছে, এই এই দিকে হচ্ছে, তরঙ্গের অভিমুখের দিকে, গতির অভিমুখের দিকে আমার হচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে তো এই জিনিসটা? এটাকে এবার কিভাবে হবে তাহলে? এটা তোমরা যদি একটুখানি খেয়াল করে দেখো, যখন একটা তরঙ্গ, যেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি, লঞ্জিটিউডিনাল ওয়েভ বলি, সেটা যখন আমার যাচ্ছে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে, একটা জায়গায় কি হবে, যেহেতু পার্টিকেলস গুলো আমার তরঙ্গের গতির দিকে, দ্য ডাইরেকশন অফ মোশন অফ ওয়েভ, ওই বরাবর আমার ভাইব্রেট করছে, একটা টাইম হবে কি, একটা অংশে একটা অংশে আমার কি হবে, যে পার্টিকেলস গুলো সেগুলো জড়ো হয়ে যাবে। এই জায়গাটা খেয়াল করে দেখো, এই জায়গাটায় আমার পার্টিকেলস গুলো সব জড়ো হয়ে রয়েছে, মানে কনসেন্ট্রেশনটা বেশি। আর এই অঞ্চলটা খেয়াল করে দেখো, এখানে পার্টিকেলস গুলো কম রয়েছে, বা এই অঞ্চলটা তুমি যদি দেখো, এখানে পার্টিকেলস গুলো সরে গেছে, একে অপরের থেকে অনেকটা দূরে সরে গেছে, ফলে এই জায়গায় পার্টিকেলের কনসেন্ট্রেশনটা কম। তো যে জায়গাগুলোতে পার্টিকেলের কনসেন্ট্রেশনটা বেশি আছে, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে কম্প্রেশন বা ঘনীভবন। আর যে জায়গাগুলোতে পার্টিকেলের ঘনত্বটা কমে যাচ্ছে, যেখানটায় পার্টিকেল গুলো জমছে, কম কম জমা হচ্ছে, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে তনুভবন। এবার এইভাবে জিনিসটা আমার তরঙ্গটা যাচ্ছে, মানে ধরো একটা মুহূর্তে এই জায়গায় ঘনীভবন বা কম্প্রেশন তৈরি হয়েছে, আর এই জায়গায় র্যাডিফ্যাকশন তৈরি হয়েছে, আবার এই জায়গাটায় ঘনীভবন তৈরি হয়েছে, আবার এই জায়গাটায় র্যাডিফ্যাকশন তৈরি হয়েছে, পরের মুহূর্তে এই জায়গাটা র্যাডিফ্যাকশন হবে, এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে কম্প্রেশন, আবার এই জায়গাটা র্যাডিফ্যাকশন হবে, এই জায়গাটা হবে কম্প্রেশন। এইভাবে তরঙ্গটা, এই কম্প্রেশন আর র্যাডিফ্যাকশনটা চেঞ্জ হচ্ছে।
আর এইভাবে তরঙ্গটা মুভ করছে। বুঝতে পারলে কিনা দেখো, বুঝতে পারলে তরঙ্গের মোশনটা কিভাবে হচ্ছে, এই অনুদৈর্ঘ্য বা লঞ্জিটিউডিনাল ওয়েভের মোশনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এখানটায় আমরা কি দেখছি, যে সাউন্ড ওয়েভটা লঞ্জিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার মানে পার্টিকেলস গুলো কোন দিকে ভাইব্রেট করছে, তরঙ্গ যেদিকে প্রসার হচ্ছে সেই বরাবর ভাইব্রেট করছে। এবার এখানটায় আমি কিছু জিনিস লিখি, যে স্থিতিস্থাপক তরঙ্গের মধ্যে স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে বা মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বিস্তারের সময়, অনুদৈর্ঘ্য তরঙ্গের বিস্তারের সময় মাধ্যমে ঘনীভবন ও তনুভবন সৃষ্টি হয়। আর এই যে ঘনীভবন আর তনুভবন সৃষ্টি হচ্ছে, এর ফলে কি হয়, এবং এর ফলে তরঙ্গের গতির অভিমুখে তরঙ্গের গতির অভিমুখে আমার কি হবে, চাপের পরিবর্তন হতে থাকে। খেয়াল করে দেখো, যে জায়গাটায় আমার কম্প্রেশন তৈরি হচ্ছে, ওখানটা আমার প্রেসারটা, চাপটা বেশি থাকবে। যেখানটায় আমার র্যারিফ্যাকশন হচ্ছে, ওখানে আমার চাপটা বা প্রেসারটা কম থাকবে। হোয়েন, এই জিনিসটা একটু লিখে দিই ইংলিশে, হোয়েন longitudinal wave passes through a medium compression and rarefaction are formed, and rarefaction occurs in the direction of propagation of wave, and due to this pressure continuously changes in the direction of the wave. ঠিক আছে? তাহলে এবার এখানটায় আমরা করব কি, এইখানটায় আমরা এই জিনিসটাকে বোঝার জন্য আমরা আবার সেই একটা কেস ধরবো। ধরো আমার এখানে এক্স অক্ষ রয়েছে, ধরো আমার এখানে এক্স অক্ষ রয়েছে, এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস বরাবর আমি কি করব, আমি একটা সিলিন্ডার ধরবো। এই এক্স অ্যাক্সিস বরাবর আমি একটা সিলিন্ডার ধরবো। এই সিলিন্ডারের যে প্রস্থচ্ছেদ যেটা হবে, প্রস্থচ্ছেদটা হবে আমার কত,
ক্রস সেকশনাল এরিয়া আলফা ইকুয়ালস টু 1, প্রস্থচ্ছেদ যেটা হবে ক্রস সেকশনাল এরিয়া হবে সেটা হবে আমার 1। ঠিক আছে, এই সিলিন্ডারের ভেতরে আমি দুটো অংশ ধরবো, খেয়াল করো। একটা অংশ আমি এখানটায় ধরবো যেটার নাম আমি দিচ্ছি এ। এই সিলিন্ডারের মধ্যে আমি একটা অংশ ধরছি, এইটার নাম আমি দিচ্ছি এ পয়েন্ট, আর এখানটায় আরেকটা অংশ দিচ্ছি যেটার নাম আমি দিচ্ছি বি পয়েন্ট। এবার হবে কি, এই এ আর বি যেটা আছে এদের মধ্যে দূরত্ব হচ্ছে, এটা কোথায় আছে, ধরো এইটা যদি আমার অরিজিন হয়, ধরো এই পয়েন্টটা যদি আমার অরিজিন হয় ও, তাহলে এটা আমার এক্স দূরত্বে রয়েছে। এ পয়েন্ট যেটা আছে, এই এ একটা প্লেন রয়েছে, এটা আমার এক্স দূরত্বে রয়েছে, আর বিটা আমার এক্স প্লাস ডেল এক্স দূরত্বে রয়েছে। এবার খেয়াল করে দেখো, এই এ পয়েন্ট আর বি পয়েন্ট এই সিলিন্ডারের মধ্যে আমার একটা প্লেন আর কি। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এ পয়েন্টের উপর যে প্রেসারটা কাজ করছে, প্রেসারটা হচ্ছে পি জিরো প্লাস পি, এই পরিমাণ প্রেসার আমার এ পয়েন্টটাতে কাজ করছে। আর এই প্রেসারটা কাজ করার জন্য আর বি আর কি হলো, আমার এ পয়েন্টটা যেটা আছে আমার এটা সরে গেল, কোথায় সরলো, সরে গেল আমার এই পয়েন্টটাতে। এটা আমার এতটা দূর সরে এলো, এই পয়েন্টটার আমি নাম দিলাম এ প্রাইম। একই রকম ভাবে বিটাও আমার সরে গেছে, কতটা সরেছে, বি প্রাইম পরিমাণে সরে গেছে। ঠিক আছে, এবার বি পয়েন্টের উপর আমার যে ফোর্সটা প্রেসারটা কাজ করছে সেটাকে আমি ধরে নিচ্ছি বি পয়েন্ট যেটা আছে, বি পয়েন্ট না, বি যে প্লেনটা রয়েছে এই প্লেনটা, বি প্লেনের ওপর যে আমার প্রেসারটা কাজ করছে সেই প্রেসারটা কত, আমি এখানে লিখছি প্রেসারটা, আমি লিখছি এক্ষেত্রে পি জিরো প্লাস পি, পি জিরো প্লাস পি প্লাস ডেল পি ডেল এক্স, পি জিরো প্লাস পি প্লাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স, এইটা হচ্ছে আমার প্রেসার যেটা আমার বি এর ওপর কাজ করছে। ঠিক আছে, এবার তুমি খেয়াল করে দেখো, আমি ধরে নিচ্ছি যে এ পয়েন্টটা আমার কত সরেছে, এ পয়েন্টটা আমার ওয়াই পরিমাণ সরে গেছে, এ পয়েন্টটা যেটা আছে সেটা আমার ওয়াই পরিমাণ সরে গেছে। আর বি পয়েন্টটা যেটা আছে, বি পয়েন্টটা আমার কতটা সরেছে, বি পয়েন্ট যেটা আছে সেটা আমার কতটা সরেছে, বি থেকে বি প্রাইম কতটা দূরত্ব, বি থেকে বি প্রাইমের দূরত্বটা আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স, এই পরিমাণ সরে গেছে। ঠিক আছে, এই কথা, এই জিনিসটা আমি ছবির আকারে আমি কথার মধ্যেও লিখে দেবো যাতে জিনিসটা বোঝা যায়। এই পয়েন্টটা হচ্ছে ওয়াই, আর আশা করছি বুঝতে পারছো তোমরা, এইটা হচ্ছে মানে, আর প্রেসার যেটা কাজ করছে সেটা হচ্ছে পি জিরো, আর এক্ষেত্রে পি জিরো প্লাস পি, আর বি এর ক্ষেত্রে পি জিরো প্লাস পি প্লাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স। ঠিক আছে, তো চলো জিনিসটাকে একটুখানি লিখে দিই, তাহলে ছবিটা একটুখানি বাজে হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পারবে। আমি একটু লিখে দিচ্ছি কিছু পয়েন্টস, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এক্স অক্ষ বরাবর একটি একক প্রস্থচ্ছেদের দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু 1 একটি চোঙ ধরা হলো। ঠিক আছে, we consider a cylinder of unit cross section area alpha equals to 1 along x axis a এবং b চোঙটির মধ্যে দুটি তল, দুটি তল
ওপর চাপ পি প্লাস পি জিরো এবং বি এর ওপর চাপ বি এর ওপর চাপ পি প্লাস পি জিরো বা পি জিরো প্লাস পি প্লাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স। ঠিক আছে, আচ্ছা এ আর বি কত দূরে রয়েছে সেটা তোমরা আশা করছি বুঝতে পারছো। এ আর বি ডেল্টা এক্স দূরত্বে রয়েছে। ঠিক আছে, A and B are two plane surfaces on the cylinder. The pressure on surface A is P plus P0 and at B on surface B is P plus P0 plus del P del X delta X. তরঙ্গের গতির জন্য এ তলটি y পরিমাণ সরণ ঘটেছে এবং বি তলটির y প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স পরিমাণ সরণ ঘটেছে। এ এবং বি তলটির বর্তমান এ এবং বি তলটির অবস্থান তার ফলে এ প্রাইম এবং বি প্রাইম হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এ কতটা সরেছে y পরিমাণ, বি সরেছে y প্লাস ডেল ওয়াই ডেল এক্স পরিমাণ, তার ফলে এ হয়ে গেছে এ প্রাইমে চলে এসেছে। এই ছবিটায় দেখে নিতে পারো, এটা আমার এ প্রাইমে চলে এসেছে, বিটা আমার বি প্রাইমে চলে এসেছে। ঠিক আছে, the surface A is displaced by y and b by y plus del y del x delta x due to the propagation of the wave through the medium. Thus, the new position of A and B are of A and B are A prime B prime. ঠিক আছে, নতুন পজিশন হয়ে গেছে আমার A prime and B prime. আচ্ছা, এবার আমার এই AB অংশটার ভলিউম কত? বা AB অংশটির মধ্যে মাধ্যম কণার মোট ভর সেটা কি হবে?
এবি অংশটির মধ্যে মাধ্যম কণার মোট ভর কত? দ্য মাস অফ পার্টিকেলস ইন দ্য রিজন এবি, দ্য মাস অফ দ্য মিডিয়াম পার্টিকেলস ইন রিজন এবি কত হবে? এবি যে অংশটা ধরা হয়েছে তার মধ্যে যে মাধ্যম কণা রয়েছে তাদের কত রয়েছে, ভর কত, সেটা হচ্ছে কি এম ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে ডেল আলফা ডেল্টা এক্স। এখানটায় কোনটা কি বলতো, ডেল বলছি, এটা রো আলফা ডেল্টা এক্স। কোনটা কি বলতো, রো যেটা সেটা হচ্ছে আমার ডেনসিটি বা ঘনত্ব, আর আলফা ডেল্টা এক্স কি, এটা আমার হচ্ছে ভলিউম বা আয়তন। এখানে আলফাটা হচ্ছে আমার এরিয়া আর ডেল এক্সটা হচ্ছে আমার লেন্থ। খেয়াল করে দেখো, কারণ এটা আমি একটা সিলিন্ডার ধরেছি, সিলিন্ডারের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া আলফা ধরেছিলাম, আর লেন্থ কত দেখো কত আছে, একটু উপরে চলে যাচ্ছি। এ আর বি এর মধ্যে লেন্থ হচ্ছে কিন্তু ডেল্টা এক্স। তোমরা খেয়াল করে দেখো এ আর বি, তাহলে ওর লেন্থ কত হচ্ছে ডেল্টা এক্স, আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আলফা। তাহলে এখানে ভলিউম হবে আলফা ইন্টু ডেল্টা এক্স, আর আমার তার সাথে আমার ঘনত্ব গুণ করে দেবো, তাহলে আমি ভর পেয়ে যাব। এবার আলফাটা যেহেতু 1 রয়েছে সেই জন্য আমি কি লিখতে পারি, or equals to m equals to rho del x as alpha equals to 1। যেহেতু আমি আলফা equals to 1 আগেই ধরা রয়েছে, তাই জন্য আমি এখানটা আলফাটাকে 1 বসিয়ে দিলাম, m equals to rho del x হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে আমার a প্রাইম b প্রাইম অংশটার মধ্যে আমার কত আয়তন রয়েছে, a প্রাইম b প্রাইম অংশটির আয়তন, the volume of the region a prime b prime is কি হবে, the volume of the region a prime b prime is a prime b prime, সেটা আমার কি হয়ে যাবে, আচ্ছা ভলিউম বার করছি তো, সেটা ইকুয়ালস টু, তোমরা দেখো কি আছে, ভলিউম ইকুয়ালস টু আলফা ইন্টু আমার এ প্রাইমের দূরত্বটা দেখে নাও, এ প্রাইম না বি প্রাইমটা কত দূরে আছে। বি প্রাইমটা খেয়াল করে দেখো, বি বি প্রাইমের দূরত্বটা হচ্ছে অরিজিন থেকে এক্স প্লাস ডেল এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স, এই পুরোটার যোগফল হবে। এক্স প্লাস ডেল এক্স যোগ করবে, আবার এই পার্টটারও যোগ হবে, তবে তুমি বিটা পাবে। বুঝতে পারলে তো? আর এক্সটা আমার, আর এ প্রাইমটা কত দূরে আছে, এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই পরিমাণ দূরে রয়েছে। ছবিটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমি লিখবো যে ভলিউম যেটা আছে, ভলিউম ইকুয়ালস টু আলফা ইন্টু লেন্থ। লেন্থ কত হবে, লেন্থটা হবে আমার, বি পয়েন্টটা আমার এক্স অ্যাক্সিস থেকে কত দূরে রয়েছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ডেল এক্স, অ্যাকচুয়ালি এক্স প্লাস ডেল এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স রয়েছে মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমার এর পজিশনটা, এটা হচ্ছে পজিশন অফ বি, আর এই এক্স প্লাস ওয়াই হচ্ছে পজিশন অফ এ। এই দুটোকে মাইনাস করে আলফা গুণ করলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি ভলিউমটা। দেখো এখানে যদি সবকিছু কেটে কুটে দিই, তাহলে আমি ভলিউম কত পাবো, ভলিউম অফ এ বি প্রাইম, এ বি প্রাইম অংশটার ভলিউম আমার কত বেরোবে, সবকিছু কেটে কুটে দিলে আলফা ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স, এই জিনিসটা আমরা পাচ্ছি। এটাকে সম্পূর্ণভাবে কেটে কুটে দিলে আলফাটা তো 1 হয়ে যাচ্ছে, ডেল এক্স 1 প্লাস ওয়াই ডেল ওয়াই ডেল এক্স, এই জিনিসটা আমরা এবির ভলিউম পাচ্ছি। ঠিক আছে, তো খেয়াল রাখবে। আর এবি অংশের উপর মোট চাপ কত, and pressure on the region a prime b prime, a prime b prime অংশটিতে, a prime b prime অংশটিতে মোট চাপ কত হবে। চাপটা যদি আমাকে বার করতে হয়, একই রকম ভাবে করবো কি,
তুমি দেখো চাপের ডাইরেকশনটা একবার দেখে নাও, ছবিতে নিয়ে গেলাম, চাপের ডাইরেকশনটা দেখো, এইখানটায় এ পরিমাণ এ বরাবর যে চাপটা রয়েছে তার ডাইরেকশন এই দিকে আছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, বি এর চাপটা উল্টো দিকে রয়েছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এই দুটোকে তাহলে মাইনাস করে দাও, এইটা মাইনাস এইটা, সবার আগে এরটা আগে লিখবো তারপর বি এরটা লিখবো, ঠিক আছে, এক্ষেত্রে উল্টো লিখবো, এরটা আগে তারপর বি এরটা। মোট চাপ বা টোটাল প্রেসার সেটা কত হয়ে যাবে, তাহলে আগে এ পয়েন্টের প্রেসারটা লিখবো, দ্যাট ইজ পি ইকুয়ালস টু, এটাকে আমি লিখবো এইভাবে, পি জিরো প্লাস পি, আচ্ছা পি আচ্ছা পি অফ এ প্রাইম বি প্রাইম করে দিলাম, চলো চাপটা বার করছি, সেটা হয়ে যাচ্ছে পি জিরো প্লাস পি, এটা আমি এর লিখলাম, মাইনাস বি এর চাপটা পি জিরো প্লাস পি প্লাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স, সবকিছু কেটে কুটে আমার কি পড়ে থাকবে দেখো, মাইনাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স, এই জিনিসটা আমার সবকিছু কেটে কুটে পড়ে থাকবে, এটা হচ্ছে আমার বি এর ওপর মোট চাপ। তাহলে এ বি অংশের ওপর মোট বল কত কাজ করছে, এ বি অংশটির ওপর মোট বল, মোট অপ্রতিসম বল, অপ্রতিসম বল, নেট আনব্যালেন্সড ফোর্স, net unbalanced force acting on a prime b prime, acting on the region a prime b prime কত হবে, কত হবে সেটা আমি বার করব, সেটা হচ্ছে ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া। আচ্ছা প্রেসার কত বার হলো, এ প্রাইম বি প্রাইমের প্রেসারটা আমি বার করেছি মাইনাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স, আর এরিয়া কত, এরিয়া হচ্ছে আলফা, এবার আলফাটা আমার 1, তাই জন্য আমার মেরে কেটে এটা কত হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স, এই পরিমাণ হচ্ছে আমার ফোর্স এ বি প্রাইমের ওপর ফোর্স কাজ করছে, ঠিক আছে। তাহলে এবার ফ্রম নিউটন সেকেন্ড ল, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাবো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যাচ্ছে, আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো মাস ইনটু অ্যাক্সিলারেশন এম, আচ্ছা এখানটায় আমার কতটা সরেছে, ওয়াই পরিমাণ সরেছে, তাহলে ডেল টু ওয়াই ডেল টি টু হবে, ওয়াই পরিমাণ সরেছে তাই জন্য ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়ালস টু এফ, যে ফোর্সটা কাজ করছে সেইটা। এবার তুমি খেয়াল করে দেখো এমটাকে আমরা কি বার করেছিলাম একটু আগে, এমটাকে আমরা বার করেছিলাম রো ডেল এক্স বার করেছিলাম, ঠিক কিনা, রো ডেল এক্স বার করেছিলাম এম মাসটাকে, তার সাথে আমার ডেল টু ওয়াই ডেল টি টু গুণ হচ্ছে, ইকুয়ালস টু এফটা হচ্ছে আমি ফোর্সটা কি বার করলাম একটু দেখো উপরে বার করেছি, মাইনাস ডেল পি ডেল এক্স ডেল্টা এক্স, বুথ সাইডে ডেল্টা এক্সটা কেটে দাও, তাহলে দেখো তুমি কি পাচ্ছ, রো ডেল টু ওয়াই ডেল টি টু, রো ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়ালস টু, এখানটায় আমি কি পাবো, মাইনাস ডেল পি ডেল এক্স, এই জিনিসটা আমরা পেলাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা এবার তুমি একটুখানি খেয়াল করে দেখো, এটা আমরা কি পেলাম, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা পরে এবার আপাতত রাখছি, পরে ব্যবহার করব, পিটা হচ্ছে চাপ আর রোটা হচ্ছে ডেনসিটি, এবার এই ইকুয়েশনটা আমার পরে কাজে লাগবে। এরপর আমরা একটা কাজ করছি, এ বি অংশটির অংশটির আয়তন কত ছিল, ভলিউম অফ রিজন এ বি কত ছিল এটার, খেয়াল করে দেখো আলফা ডেল এক্স এই পরিমাণ ভলিউম ছিল, এ প্রাইম বি প্রাইমের অংশটির আয়তন কত, ভলিউম অফ
রিজন এ প্রাইম বি প্রাইম, সেটা আমার কি ছিল, এটা আমার এই জিনিসটা ছিল, খেয়াল করে দেখো, আলফা ইন্টু ডেল এক্স, আলফা ইন্টু ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স মাইনাস আলফা ডেল্টা এক্স, সরি সরি, শুধু এইটা হবে, শুধু এই অংশটা, আলফা ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স, এই জিনিসটা ছিল আমার ভলিউম অফ এ প্রাইম বি প্রাইম। তাহলে চেঞ্জ ইন ভলিউম, আয়তনের পরিবর্তন কত হচ্ছে, চেঞ্জ ইন ভলিউম, সেটা হচ্ছে আমার কি, এই দুটোকে মাইনাস করো, আলফা ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডেল এক্স, আলফাটাকে পরে 1 নিয়ে নেব, ডেল্টা এক্স মাইনাস আলফা ডেল্টা এক্স, সব কিছুকে মাইনাস করলে আমার কি পড়ে থাকবে, চেঞ্জ ইন ভলিউম, আলফা ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স, এই জিনিসটা পড়ে থাকবে, আলফাটা 1 আছে, আচ্ছা আপাতত থাকুক, আলফাটা থাকুক। তাহলে আমার ভলিউম স্ট্রেন কি হবে, ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি, আগের বার পড়েছো এটা, আগের সেমিস্টারেই ছিল, আয়তন বিকৃতি কি হয়, আয়তন বিকৃতি আমার কি হবে, আয়তন বিকৃতি কি কে আমরা লিখি হচ্ছে, যেটা হচ্ছে আমার আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তন বাই পূর্ব আয়তন, that is change in volume by original volume, অরিজিনাল ভলিউম, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, which is equals to চেঞ্জ ইন ভলিউম, আমি কি পেয়েছি, আলফা, উপরে চলে যাই একটু, আলফা ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স, এটা আমার চেঞ্জ ইন ভলিউম ছিল, ডেল ওয়াই ডেল এক্স ডেল্টা এক্স বাই, নিচে আমি কি ছিল, অরিজিনাল ভলিউম আলফা ডেল এক্স, সবকিছু কেটে কুটে তাহলে আমার আয়তন বিকৃতি কত হয়ে গেল, ডেল বাই ডেল এক্স, এটা হয়ে গেল আমার আয়তন বিকৃতি। আচ্ছা এটা মাইনাস রাখতে হবে, যেহেতু চেঞ্জ ইন ভলিউমটা আমার মাইনাস হয়েছে, এটা মাইনাস রাখতে হবে, চেঞ্জ ইন ভলিউমটাকে আমাকে মাইনাস রাখতে হবে, একটা ভলিউমের পরিবর্তন করার সময় এখানটা একটা মাইনাস নিয়ে নিতে হবে, ঠিক আছে, এখানে একটা সামনে মাইনাস নিয়ে নিই, মাইনাস অফ চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, মাইনাস ডেল বাই ডেল এক্সটা বেরোলো। তাহলে এবার যদি আমার প্রেসার, তাহলে আমার আয়তন যেটা রয়েছে দ্যাট ইজ বাল্ক মডিউলাস, তাহলে কি হবে, বা আয়তন বিকার গুণাঙ্ক, স্ট্রেস বাই স্ট্রেন, সেটা হয়ে যাচ্ছে কে দিয়ে রিপ্রেজেন্ট করি, কে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, পীড়ন বাই বিকৃতি, বসিয়ে দাও, তাহলে কে কত, আচ্ছা এখানটায় স্ট্রেসটা পীড়ন সেটা আমার প্রেসারের সমান হবে পি, আর বিকৃতিটা আমি কত পেলাম, ডেল ওয়াই ডেল এক্স পেয়েছি, এই জিনিসটা। তাহলে এখান থেকে তুমি দেখো ডেল ওয়াই ডেল এক্সটা আমার কি বেরোচ্ছে, ডেল ওয়াই, আচ্ছা ডেল ওয়াই ডেল এক্স না, প্রেসারটা আমার কি বেরোচ্ছে, প্রেসার বেরোচ্ছে মাইনাস কে ডেল ওয়াই ডেল এক্স, এই জিনিসটা আমার বার করতে হবে, কেটা হচ্ছে আমার প্রেসার। তাহলে প্রেসারটা কত বেরোলো, যেখানে পিটা হচ্ছে আমার প্রেসার বা চাপ, ঠিক আছে, পিটা হচ্ছে প্রেসার বা চাপ, কারণ আমরা জানি যে পীড়ন যেটা হয় সেটা কি হয়, ফোর্স বাই এরিয়া, যেটা প্রেসার বা চাপকে রিপ্রেজেন্ট করে এই ক্ষেত্রে, ঠিক আছে তো। তাহলে প্রেসারটা আমরা এখান থেকে বার করলাম ইকুয়ালস টু মাইনাস কে ডেল বাই ডেল এক্স। এবার তাহলে আমরা কি পাচ্ছি, দেয়ারফর বা দাস আমরা কি পেয়েছিলাম স্টার্টিং এ, আমরা এই জিনিসটা দিয়ে স্টার্ট করেছিলাম, ডেল টু বাই ডেল টি টু
রো ডেল টু ওয়াই ডেল টি টু, এই জিনিসটা আমার কি সমান ছিল, মাইনাস ডেল পি ডেল এক্স ধরেছিলাম, মাইনাস ধরেছিলাম তো, দেখে নিই একবার দাঁড়াও, এই যে এই ফর্মুলাটা, হ্যাঁ, রো ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়ালস টু মাইনাস ডেল পি ডেল এক্স ধরেছিলাম, সেই জিনিসটা আরেকবার লিখলাম। এবার আমি কি করবো বলতো, প্রেসারের জায়গায় যে ফর্মুলাটা আমরা পেলাম, প্রেসারের যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা, এটা আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো কি হচ্ছে, which is equals to rho del 2 by del t2 equals to minus del del x of, এখানটায় p এর জায়গায় আমি কি বসাবো, p এর জায়গায় বসাবো মাইনাস k del y del x, এই জিনিসটা আমি বসিয়ে দেবো। এবার দেখো কেটা তো কনস্ট্যান্ট, তাহলে রো রাখলাম del 2y del t2 ইকুয়ালস টু, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কেটা বাইরে গেল, del 2y del x2 হয়ে গেল। আচ্ছা একটুখানি দেখো তো ইকুয়েশনটা চেনা চেনা লাগছে, এটা কিসের ইকুয়েশন মনে হচ্ছে, del 2y del t2 equals to k by rho del 2y del x2, এইটা আমার কিসের ইকুয়েশন মনে হচ্ছে একটু দেখে বলো। স্যার ওয়েভের ইকুয়েশন। একদম, তরঙ্গের অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ওয়েভ, বা যেটাকে আমরা শর্টে ওয়েভ ইকুয়েশনও বলি। ওয়েভ ইকুয়েশনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় খেয়াল করে দেখো, ওয়েভ ইকুয়েশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, del 2y del t2 equals to c square del 2y del x2, c টা হচ্ছে ভেলোসিটি, যেখানে c যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, তরঙ্গের বেগ। তো যদি আমি এইটা কম্পেয়ার করি তাহলে আমার এখানটায় কি বেরোচ্ছে, বেগ কত, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, অতএব একটি স্থিতিস্থাপক মাধ্যমে মাধ্যম যার বিকার গুণাঙ্ক তার মধ্যে একটি এটা কি ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি হবে, c equals to root over k by rho, হবে কি হবে না দেখো, সি, এই তুমি যদি কম্পেয়ার করো তাহলে আমার এই দেখো রো বাই কে বাই রো যেটা আছে সেটা আমার সি স্কোয়ার মানে ভেলোসিটি স্কোয়ারের সমান হচ্ছে, তাহলে সি ইকুয়ালস টু রুট ওভার কে বাই রো হবে, দ্য ভেলোসিটি অফ লঞ্জিটিউডিনাল ওয়েভ in a medium having কি বলে বাল্ক মডিউলাস k and density rho is, এইটা লিখে দাও ফর্মুলাটা, c equals to root over k by rho, ঠিক আছে। এবার এর সাথে আমার অ্যাড হচ্ছে, এই টপিকটার মধ্যেই আমার পড়ছে, এটা দেখবে তোমাদের রয়েছে নিউটনসের ফর্মুলা, এটা হচ্ছে দেখো আমি কি বার করলাম, লঞ্জিটিউডিনাল ওয়েভ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা স্থিতিস্থাপক একটা মিডিয়ামের মধ্যে, একটা ইলাস্টিক মিডিয়ামের মধ্যে স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে তার বেগ কত হচ্ছে, সেটা হচ্ছে রুট ওভার বাল্ক মডিউলাস বাই রো, এটা আমরা পেয়েছি। এবার এখান থেকে আসছে আমরা নিউটনস ফর্মুলা, আচ্ছা নিউটনস ফর্মুলা ল্যাপ্লাস কারেকশন একসাথে দেয়,
দিলে তোমরা এই পুরো জিনিসটা করবে, মানে বড় প্রশ্ন আসতে পারে, তো এই পুরো জিনিসটাকে করতে হবে স্টার্টিং থেকে, মোটামুটি পুরোটাই করতে হবে 5 নম্বরের এগে। ঠিক আছে, আমার এখানটায় জায়গাটা বেশি খেয়েছে, তোমরা যদি এটা খাতায় করো দেখবে যে অল্প জায়গায় 2-3 পেজে হয়ে যাচ্ছে আরামসে। ঠিক আছে, এবার নিউটনস ফর্মুলাটা একটু লিখি। এটা কি বলছে, এখানটায় ধরা হয়েছে যে নিউটন কি করেছিলেন, এই একটা মাধ্যমের মধ্যে, একটা এরকম একটি মাধ্যমের মধ্যে যে অনুতরঙ্গ যাচ্ছে, একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ যাচ্ছে, সেইটাকে, সেই তরঙ্গের গতিটাকে উনি ধরেছিলেন সমস্ত প্রক্রিয়া, বা যেটাকে আমরা বলি সমস্ত প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, এমন প্রসেস যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, নিউটন গ্যাসীয় মাধ্যমে, আচ্ছা এটা কিসের ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হচ্ছে নিউটনস ফর্মুলা। তাহলে আরেকটুখানি আমি জিনিসটা ঠিক করে লিখি। নিউটনস ফর্মুলাটা কি, এটা কি বার করছি আমরা, কারণ নিউটনে তো প্রচুর জিনিস আছে, তাহলে একটু ডিটেলসে লিখছি যে নিউটনস ফর্মুলা ফর ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাসেস, ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস। খেয়াল করে দেখো, আগে আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভস এর জন্য বার করলাম একটা পার্টিকুলার মিডিয়ামে, এবার আমরা ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভে চলে যাচ্ছি গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে যে গ্যাসীয় মাধ্যমে, উল্টো হবে, গ্যাসীয় মাধ্যমে মাধ্যমে শব্দের শব্দের গতি সংক্রান্ত নিউটনের সূত্র। ঠিক আছে, আশা করছি এবার জিনিসটা বোঝা যাচ্ছে। গ্যাসীয় মাধ্যমে শব্দের গতি সংক্রান্ত নিউটনের সূত্র, এটা আমরা কি করব, এখানটায় আমরা ধরবো কি, যে নিউটন কি ধরেছিলেন সেটা বলছি। নিউটন ধরেছিলেন যে যখন একটা শব্দ তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই ঘটনাটা সমস্ত প্রক্রিয়া উনি ধরেছিলেন। নিউটন গ্যাসীয় মাধ্যমে একটি শব্দ তরঙ্গের সঞ্চালনকে সমস্ত প্রক্রিয়া ধরেছিলেন। আচ্ছা, টেম্পারেচার কনস্ট্যান্ট, এটা আমি লিখে রাখছি, সমস্ত প্রক্রিয়া মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, প্রক্রিয়া ধরেছিলেন। Newton considered the propagation of considered the propagation of sound wave in a gaseous medium to be an isothermal process, isothermal সমস্ত প্রক্রিয়া।
এবার দেয়ারফোর সমস্ত প্রক্রিয়ার ফর্মুলা হচ্ছে এইটা, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভিটা ধ্রুবক হবে, এটাই হচ্ছে সমস্ত প্রক্রিয়ার কনস্ট্যান্ট ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং উই গেট অবকলন করলে আমরা পাই কি পাবো, দেখো এটাকে দু রকম ভাবে ডেরিভেটিভ করতে হবে, একবার পি কে ডেরিভেটিভ করব ভি, কার রেসপেক্টে করছি, ভি এর রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ভি, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে আমি পি পাবো, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে আমি কি পাবো, ভিটা থাকবে, ডেল পি ডেল ভি পাবো, খেয়াল করে দেখো ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো এটা আমার জিরো হয়ে গেল। এখান থেকে আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা বার করা, আমার এখান থেকে আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা বার করা, হুইচ ইমপ্লাইজ, এটাকে আমি নিয়ে যাচ্ছি পি লিখলাম ইকুয়ালস টু মাইনাস ডেল পি ডেল ভি ইন্টু ভি, এই জিনিসটা লিখলাম, এই ভিটা উপরে আছে, ভিটাকে আমি নামিয়ে দিতে পারি, হুইচ ইমপ্লাইজ পি ইকুয়ালস টু মাইনাস ডেল পি ডেল ভি বাই ভি। এবার এখানটায় জিনিসটা দেখো, এই জিনিসটা আমার কিসের ফর্মে এসেছে, আচ্ছা এই যা পেলাম, আচ্ছা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, which is equals to মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি, এই ফর্মে আমি এটাকে লিখতে পারি, এই যে জিনিসটা রয়েছে। আচ্ছা এইটাকে এক কাজ করি, এটা পার্সিয়াল ডেরিভেটিভ না করবো না, পার্সিয়াল ডেরিভেটিভ এটা হবে না, এটা গোটা ডেরিভেটিভ হবে, তাহলে এটাকে আমি করছি ডিপি ডিভি, ডিপি ডিভি লেখো, পার্সিয়াল ডেরিভেটিভ না, ডিপি ডিভি করো, টোটাল ডেরিভেটিভ, তাহলে এখানটা আমার টোটাল ডেরিভেটিভ হয়ে যাবে ডিপি ডিভি, তাহলে এখানটায় আমার ডিপি ডিভি হবে, এটাকে আমি এই ফর্মে লিখতে পারবো, দেখো ডিপি বাই ডিভি বাই ভি, খেয়াল করে দেখো হুইচ ইমপ্লাইজ পি যেটা প্রেসার সেটা ইকুয়ালস টু ডিপিটা কি, ডিপিটা হচ্ছে, আচ্ছা আমি ভালো করে লিখি এখানটায় ডিভি বাই ভি, তুমি যদি খেয়াল করে দেখো ডিপিটা হচ্ছে আমার প্রেসারের পরিবর্তন, এটা হচ্ছে প্রেসার চেঞ্জ, আর এইটা কি নিচেরটা ডিভি বাই ভি, এটা আমার কি, এটা হচ্ছে আমার ভলিউম স্ট্রেন, এটা হচ্ছে আমার ভলিউম স্ট্রেন, খেয়াল করে দেখো ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি, বা আয়তন বিকৃতি, ডিভি বাই ভি যেটা আছে সেটা হচ্ছে আমার আয়তন বিকৃতি। আর প্রেসার চেঞ্জ যেটা, সেটাকে আমি চাইলে পীড়ন ধরতে পারি। তাহলে এই যে টার্মটা যেটা আছে এটা আমাকে কি দিচ্ছে, বাল্ক মডিউলাসটা দিচ্ছে কিনা বলো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ প্রেসার ইকুয়ালস টু কে, কেটা হচ্ছে আমার বাল্ক মডিউলাস বা আয়তন বিকার গুণাঙ্ক। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, দেখো এই যে ফর্মটা আমি আনলাম, পি ইকুয়ালস টু মাইনাস ডেল পি বাই ডেল ভি ইন্টু ভি, ভিটাকে নামিয়ে দাও, মানে নামলে এটা সবার নিচে চলে যাবে, তাহলে এই ফর্মে এসে যাবে মাইনাস অফ ডেল পি ডেল ভি বাই ভি, ডেল পিটাকে তুমি প্রেসারের চেঞ্জ বা পীড়ন ধরতে পারো, মানে স্ট্রেসের মতো কিছু একটা ধরতে পারো, কারণ প্রেসার আর স্ট্রেস প্রায় সেম জিনিসই হয়, আর মাইনাস ডেল পি বাই ভি সেটা আমার আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেন হয়ে যাচ্ছে, তাহলে এই অঞ্চল এই জিনিসটা যেটা আছে সেটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে, বাল্ক মডুলাস রিপ্রেজেন্ট করছে, তো বাল্ক মডুলাস আমার কার সমান হচ্ছে, প্রেসারের সমান হচ্ছে, তাহলে আমার ভেলোসিটি অফ সাউন্ড, দাস ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস, শব্দ তরঙ্গের গতি, স্যার ওখানে আমরা ডিপিকেই পি ধরে নিলাম। ডিপিটাকে এখানটায় প্রেসার চেঞ্জ একটা, মানে এটা অনেকটা পীড়নের মতো ধরতে পারো,
মানে এইটা অনেকটাই প্রেসার চেঞ্জকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? প্রেসার চেঞ্জটাই হচ্ছে অনেকটাই ঠিক পীড়নের আছে, মতো, যেটা ফোর্স বাই এরিয়া ধরা যেতে পারে। মানে এই জিনিসটা আমার ঠিক বাল্ক আছে। মডুলাসের সাথে মিলছে, কিন্তু খেয়াল করে দেখো। বুঝ- হ্যাঁ স্যার। বুঝতে পারছো এই জিনিসটা? যদি আমি দেখি, কারণ বাল্ক মডুলাসের কিন্তু ফর্মুলা এটাই হয়, প্রেসার বাই, দেখো উপরে দেখো আমরা যখন বাল্ক মডুলাস বার করেছিলাম তখনও কিন্তু আমরা এইভাবেই এনেছিলাম বাল্ক মডুলাসটাকে। দেখো বাল্ক মডুলাসটা অ্যাকচুয়ালি পীড়নটাকে বোঝায়, পীড়ন বাই বিকৃতি, বা দ্যাট ইজ স্ট্রেস বাই স্ট্রেন, বা স্ট্রেসটা যেটা আছে সেটা আমার এই ডিপির সমান হয়, সেই জন্যই আমি এটাকে লিখতে পারছি, মানে আমি চাইলে লিখতে পারি এরকম ভাবে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস, শব্দ তরঙ্গের বেগ, নট গতি, গ্যাসীয় মাধ্যমে কি হবে? সি ইকুয়ালস টু রুট ওভার কে বাই, আমরা রো বার করেছিলাম, কে এর জায়গায় পি বসিয়ে দাও, ইকুয়ালস টু সি পি বাই রো। এইটা আমার শব্দের গতি বা ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস। পি হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস, মানে গ্যাসের প্রেসার যা আছে বা আর ঘনত্ব যা আছে সেটার সাথে আমার এই রিলেশনটা। ঠিক আছে তো? কিন্তু এখানে একটা গন্ডগোল আছে, সেটা আমরা এর পরের পার্টটায় বুঝবো। এই অবধি ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আসছে খুবই ইম্পর্টেন্ট, ল্যাপলাস কারেকশন ফর ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের জন্য, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের সমীকরণের বেগের সমীকরণে ল্যাপ্লাসের সংশোধন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটাও। চলো করা যাক কি হবে। এবার এখানটায় কি ধরা গেছিল, কি ভুল হয়েছিল নিউটনের, সেটা একটু আমরা বলি। অ্যাকর্ডিং টু নিউটন, সি ইকুয়ালস টু ডেল পি বাই রো, নিউটনের অনুযায়ী। নিউটনের অনুযায়ী আমরা কি পেয়েছিলাম, সি ইকুয়ালস টু ভি বাই রো। কিন্তু আচ্ছা, পরীক্ষার দ্বারা পাওয়া গেল নিউটনের সূত্র অনুযায়ী শব্দ তরঙ্গের বেগ 280 মিটার পার সেকেন্ড হচ্ছে, যেখানে শব্দ তরঙ্গের আসল বেগ
330 মিটার পার সেকেন্ড পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এইটা একটা ডিফারেন্স হয়েছিল। পরীক্ষা দ্বারা পাওয়া গেল যে নিউটনের যে সূত্র বলেছিল সেটা অনুযায়ী ধরো একটা পার্টিকুলার প্রেসার আর ঘনত্বের জন্য তোমার যে তরঙ্গর যে বেগ হচ্ছে সেটা 280 মিটার পার সেকেন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে সেই মানে সেই প্রেসার আর সেই ঘনত্বের জন্য সেই মাধ্যমের মধ্যে শব্দ তরঙ্গের বেগ কিন্তু 330 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, তো it has been observed experimentally that it has been observed experimentally that the velocity of sound waves in gaseous medium according to Newton's formula is কত 280 মিটার পার সেকেন্ড। However, actual velocity of sound in gaseous medium is 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে তো এটার ক্ষেত্রে কি করলেন, ল্যাপ্লাস যিনি আছেন উনি একটা সংশোধন করলেন। এই সমস্যার সমাধানে ল্যাপ্লাস কি সংশোধন নিউটনের সূত্রকে সংশোধন করলেন। উনি ধরলেন শব্দ তরঙ্গের গ্যাসীয় মাধ্যমে প্রসারণ একটি রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া তোমরা হয়তো থার্মোডাইনামিক্সে পড়েছো বা কেমিস্ট্রিতে পড়েছো। এই জিনিসটা হচ্ছে যেখানে আমার তাপের কোনো আদান প্রদান হয় না, এমন একটা প্রক্রিয়া যেখানে তাপের আদান প্রদান হয় না। ঠিক আছে, এইটাকে বলছি আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া। আর Laplace made correction
Newton's equation, Newton's formula, by considering that the propagation of sound waves in a the propagation of sound waves in a medium, in a gaseous medium, is an adiabatic process. Is an adiabatic process. তো adiabatic process এর ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? Adiabatic process এ আমরা কি এবার adiabatic process হচ্ছে যেখানে process in which no heat change occurs. ঠিক আছে, যেখানে আমার কোনো হিট চেঞ্জ হয় না। এটার ফর্মুলা হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ফর্মুলা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেসের ফর্মুলা। ঠিক আছে, এইগুলো কি জানো তোমরা, কেমিস্ট্রিতে পড়েছো এর আগে? হ্যাঁ, তো এইটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার কি হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে কি পাবো, এখানে দেখো কি পাওয়া যাচ্ছে, এখানে একটা টার্ম পাচ্ছি গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস এখানটা আমি কি পাবো, ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি ইকুয়ালস টু 0। আমার সেম টার্গেট আগেরটার মতো পি বার করতে হবে, পিটাকে আমার বার করতে হবে, দেখতে হবে না পি না ওই ডিপি ডিভি বাই ভি বার করতে হবে। তাহলে এখানে আমার কি হচ্ছে দেখো, গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি। এই একটা ভি কে আমাকে নামাতে হবে এক্ষেত্রে, which implies gamma p equals to, এইটাকে যদি নামিয়ে দিই, ভি টু দি পাওয়ার গামা বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিপি ডিভি। খেয়াল করে দেখো, ওপরে ভি টু দি পাওয়ার, এখানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, ওপর নিচ কেটে গেলে আমার কি পড়ে থাকবে, মাইনাস, ওপরে একটাই ভি পড়ে থাকবে ডিপি বাই ডিভি। দেখো আগের জিনিসটা চলে এলো, আগের টার্মটা চলে এলো, which implies gamma p equals to dp by minus dv by v। সেই আগের জিনিসটা চলে এলো, যেটা equals to k বাল্ক মডুলাস, যেটা equals to k বাল্ক মডুলাস বা আয়তন বিকার গুণাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা পাওয়া গেল, রাইট? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, thus velocity of sound in gas according to Laplace ল্যাপ্লাসের অনুযায়ী তরঙ্গের বেগ, গ্যাসীয় মাধ্যমে তরঙ্গের বেগ। কি হবে এটা, ফর্মুলাটা আমার কি হয়ে যাবে, c ইকুয়ালস টু রুট ওভার কে বাই রো, এখানটা হয়ে যাবে রুট ওভার গামা পি বাই রো। ঠিক আছে, যেখানে গামা ইকুয়ালস টু 1.41, এই ভ্যালুটা আমাদের দেয় ফর গ্যাস। ধরে শব্দের বেগ c equals to 332.5 মিটার পার সেকেন্ড পাওয়া যায়।
by taking gamma equals to 1.41, the velocity of sound in gas is found out to be of sound in gas is found out to be c equals to 332.5 মিটার পার সেকেন্ড। তো এইটা দেখো, এবার আমার কিন্তু যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তার সাথে ম্যাচ খেয়ে গেছে। এবার আমার আগেরটার সাথে ম্যাচ খাচ্ছিল না, কিন্তু যখন আমি ল্যাপ্লাসের কারেকশন ধরা হলো, গামার ভ্যালুটা যেটা হচ্ছে সব মানে এই হাওয়ার জন্য যেটা নর্মালি 1.41 বেরোয়, সেইটা ধরে দেখা গেল যে সি এর মানটা এবার 330-এর কাছাকাছি বেরোচ্ছে, 332.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইটা হচ্ছে, এই দুটো জিনিস খুবই আসে, নিউটনসের ল আর ল্যাপ্লাসের কারেকশন। ঠিক আছে তো? আচ্ছা, এই অবধি কারোর ক্লিয়ার সকলের? স্যার। আচ্ছা, তাহলে এবার গ্যাসীয় মাধ্যমে শব্দের গতি কার কার উপর নির্ভর করে? Velocity of sound waves in gas depends on the following factors. গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ এই রাশিগুলির ওপর নির্ভর করে। কি কি? নাম্বার ওয়ান আমার হচ্ছে অন ডেন্সিটি রো, ঘনত্বের ওপর। ঘনত্বের ওপর কিভাবে এটা নির্ভর করে? ফর্মুলা কি ছিল? c equals to root over gamma p by rho, which implies c is proportional to 1 by c is proportional to 1 by root over rho। অর্থাৎ গ্যাসের ঘনত্ব বেশি হলে তাতে শব্দের বেগ কম হবে। velocity of sound will be less in the gaseous medium if the density of the medium is high। ডেন্সিটি বেশি থাকলে স্পিড কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে তো? আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট, চাপের ওপর কিভাবে নির্ভর করে? ডিপেন্ডেন্স অন প্রেসার। ডিপেন্ডেন্স অন প্রেসার, চাপের ওপর
চাপের উপর নির্ভরশীলতা কিরকম সেটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি মার্ক করছি ইম্পর্টেন্ট বলে। কেন মার্ক করছি ইম্পর্টেন্ট একটু পরেই বুঝতে পারবে। কি আছে ফর্মুলা? সি ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো। দেখে কি মনে হচ্ছে? চাপের ওপর কিভাবে নির্ভর করবে গ্যাস? গ্যাসের মধ্যে মানে শব্দের বেগ কিভাবে নির্ভর করবে? ভেলোসিটি অফ সাউন্ড, চাপটা হচ্ছে প্রেসার। প্রপোর্শনাল। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে চাপ যদি বাড়ে, গ্যাসের মধ্যে চাপ যদি বাড়ে বেগ বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করবে না। কেন? কারণ কিন্তু শব্দের বেগ নির্ভর গ্যাসীয় মাধ্যমের চাপের উপর নির্ভর করবে না। চাপের উপর নির্ভর করবে না। The velocity of sound does not depends on the velocity of sound does not depends on the the pressure of the gas. Gaseous medium। ঠিক আছে, কেন নির্ভর করবে না? কারণ as for an ideal gas, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফর্মুলা কি বলতো? আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের ফর্মুলা PV equals to nRT, রাইট? PV equals to nRT। তুমি এবার এখানটায় করো কি, এনটাকে আমি কি লিখতে পারি? এন হচ্ছে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা। মোল সংখ্যার সাথে আমার কি সম্পর্ক? n equals to m by capital M, রাইট? m হচ্ছে অণুর ভর, মাস অফ মলিকিউলস, অণুর ভর, আর এমটা হচ্ছে অণুগুলির ভর, আর এমটা হচ্ছে মলিকিউলার মাস, বা এটাকে কি বলে? আণবিক ভর বলে, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যার ফর্মুলা। দুটো বসিয়ে দাও, এইসব কেমিস্ট্রির জিনিস। হুইচ ইজ PV ইকুয়ালস টু n এর জায়গায় m বাই ক্যাপিটাল M RT। এখান থেকে আমি এক কাজ করতে পারি, এখান থেকে আমি স্মল এমটা নামিয়ে দিই, তাহলে পি বাই পিভি বাই এম ইকুয়ালস টু RT বাই ক্যাপিটাল M। এটাকে আমি আরেকটুখানি কাজ করতে পারি, পি বাই এম বাই ভি করে দিলাম ইকুয়ালস টু RT বাই ক্যাপিটাল M। এম বাই ভি, এমটা হচ্ছে অণুগুলির ভর, না অণুগুলির ভর হবে না, এমটা হচ্ছে আমার গ্যাসের ভর, সরি একটু ভুল করেছি এখানটা, অণুগুলির ভর হবে না, আমার গ্যাসের ভর। এম হচ্ছে মাস অফ দ্য গ্যাস। তাহলে সেখানটায় এই জিনিসটা কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এই যে মাস বাই ভলিউম, সেটা আমার গ্যাসের ঘনত্ব হয়ে যাবে, কি হবে না বলো? তাহলে এইখান থেকে আমি কি দেখছি, which is equals to which implies p by rho equals to constant
হোয়েন হোয়েন কখন কনস্ট্যান্ট হবে? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট হবে। হোয়েন টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ধ্রুবক হবে, পি বাই রো ধ্রুবক হবে, কারণ আরটাও একটা ধ্রুবক, ক্যাপিটাল এমটাও একটা ধ্রুবক হবে যখন টি ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে এখানে পি যেহেতু ধ্রুবক হয়ে যাচ্ছে, পি বাই রো ধ্রুবক হচ্ছে, দাস সি ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো ইজ ইন্ডিপেন্ডেন্ট of pressure of the gas। বুঝতে পারলে তো? যেহেতু আমার পি বাই রো পুরো জিনিসটা ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে গ্যাস যদি প্রেসারের পরিবর্তন হয় তাহলে ঘনত্বেরও পরিবর্তন হবে, তার ফলে ওভারঅল এই জিনিসটা আমার কিন্তু প্রেসারের উপর নির্ভর করছে না। বোঝা গেল? বলো। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, প্রেসারের এই প্রশ্নটা 2 নম্বরের প্রশ্নই আসে কিন্তু, এটা 2 নম্বরের প্রশ্নই আসে। How does the velocity of sound in gas depends on pressure of the gas? এই প্রশ্নটা আসে 2 নম্বরে। তো তার উত্তরটা উপরের এই যেটা লিখে দিয়েছি সেটা লিখতে হবে। ঠিক আছে, লাস্ট কেস, টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে। নাম্বার 3, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার। উষ্ণতার উপর নির্ভরশীলতা। এটা কিরকম হবে? ফর্মুলা আবার সেই লেখো। ফর আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের জন্য আমরা কি পাচ্ছি? পিভি ইকুয়ালস টু এনআরটি, সি একই জিনিস ইকুয়ালস টু এম বাই ক্যাপিটাল এম আরটি, অর ইকুয়ালস টু সব কি আগেরটার মতোই পি বাই রো ইকুয়ালস টু আরটি বাই এম। দাস সি ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো, এটা আমার কি হয়ে যাবে? রুট ওভার গামা আর টি বাই এম। দাস সি যেটা আছে প্রপোর্শনাল টু রুট ওভার টি। অতএব কোনো গ্যাসীয় মাধ্যমে কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ মাধ্যমের পরম উষ্ণতা, মানে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল, পরম উষ্ণতা 0, যেটা কেলভিনে আমরা টেম্পারেচার নিই, উষ্ণতার বর্গমূলের ওপর
মূলের সমানুপাতিক। The velocity of sound wave in a medium the velocity of sound wave in a medium, in a gaseous medium, is proportional to the square root of absolute temperature of the medium. Absolute temperature মানে কি? টেম্পারেচার ইন কেলভিন স্কেল। এই কথাটা একটুখানি লিখে রাখি। ঠিক আছে, জেনারেলি ভিটি বা সিটি করে দিই, ভিটি না, আমরা সিটি দিয়ে ধরছিলাম তো, সিটি ইকুয়ালস টু 332.5 প্লাস 0.61 টি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, where T is in Celsius. Thus, velocity of sound increases by 0.61 with every 1 degree rise in temperature. With every 1 degree rise in temperature. প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এইটা একটা ফর্মুলা যে প্রত্যেক 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে উষ্ণতা প্রায় কত বৃদ্ধি পাবে? 0.61 মিটার পার সেকেন্ড ফর এভরি 1 ডিগ্রি। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 0.61 মিটার পার সেকেন্ড। তাহলে 10 ডিগ্রি বাড়লে এখানে টি এর জায়গায় 10 বসিয়ে দাও, যেটা আসবে তত বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? তাহলে এখানে আমাদের সাউন্ডের আরো কিছু জিনিস বাকি আছে, সেটা পরে করাবো। আপাতত আমাদের সাউন্ডের মেন পার্টটা শেষ হলো। আচ্ছা।